আলাইকুম, স্বাগত জানাচ্ছি লেকচার 3-তে। তো আজকের লেকচারে আমরা জানার চেষ্টা করব কম্পিউটার মেমোরি নিয়ে। তো শুরু করা যাক। কম্পিউটার মেমোরি কী জিনিস? কম্পিউটার মেমোরি একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, মানে হার্ডওয়্যারের একটা পার্ট যেটা স্টোর করে ডেটা এবং ইনস্ট্রাকশন, সে সকল ইনস্ট্রাকশন যেগুলো আমরা প্রসেস করব, যে সকল ডেটা এবং ইনস্ট্রাকশন আমরা প্রসেস করব। এই যে আমরা শুরুতে যেটা বারবার বলছি যে একটা ডেটা ইনপুট দিবে, একটা আউটপুট, সেটা প্রসেস করবে, করার পরে সেটা আউটপুট দিবে অথবা স্টোর করবে। এই যে স্টোর করবে মেমোরিতে, অথবা মেমোরি থেকেই নেবে ডেটা, নিয়ে প্রসেস করে আবার মেমোরিতেই সেভ করবে। এই যে ডেটাটা পাঠানো হচ্ছে এইটা স্টোর করে মেমোরি। এই জন্য মেমোরি একটা ক্রিটিক্যাল পার্ট, এটা লাগবেই। প্রাইমারি মেমোরি লাগবেই কম্পিউটার চালু হওয়ার জন্য। কম্পিউটার কাজ করবেই মেমোরি দিয়ে। তো এই জন্য মেমোরির উপর ডিপেন্ড করে এফিসিয়েন্সি ডিপেন্ড করবে। মেমোরি যত বেশি ফাস্ট হবে, কম্পিউটার তত বেশি ফাস্ট কাজ করতে পারবে। এখন মেমোরিকে ক্লাসিফাইড করা যায় ভলেটালিটি, স্পিড এবং পারপোজের উপর ভিত্তি করে। তো ক্লাসিফিকেশনগুলো আমরা পরবর্তীতে দেখতেছি। তো শুরুতে হাইরার্কি, এখন কি কি জিনিস থাকে। ফার্স্টে হলো সিপিইউ রেজিস্টার। সিপিইউ রেজিস্টারও একটা মেমোরি, যেটা হলো যে এই যে কম্পোনেন্ট থাকে এএলইউ, এইগুলাতে ছোট ছোট রেজিস্টার থাকে। এগুলো টেম্পোরারি রাখে, যে আমরা যখন মেমোরি থেকে যাবে কিছু একটা, যে এটা কাজ করবে এএলইউতে, সেখানে অ্যারিথমেটিক অথবা লজিক ইউনিট কাজ করবে, করে টেম্পোরারি রেজাল্ট এই রেজিস্টারে রেখে আবার ওখানে পাঠায়, যে সম্পূর্ণ কাজটা যখন শেষ হয়ে যাবে তখন সরাসরি এসে আমাদেরকে মেমোরিতে পাঠায়। তো এই যে ছোট ছোট কাজ করে, টেম্পোরারি রাখে, এটাই করে রেজিস্টার সব থেকে বেশি ফাস্ট এবং সব থেকে বেশি স্মলেস্ট, কারণ ছোট অনেক ছোট, কয়েক কিলোবাইট বা শুধু বাইটের ডেটা রাখতে পারে এই রেজিস্টার, এবং সব থেকে দামি। তারপরে আসে আমাদের ক্যাশ মেমোরি যেটা বলেছিলাম, যে মেমোরির সে সকল মেমোরি যেগুলো আমরা বারবার ইউজ করি, যে সকল জিনিসপত্র আমরা বারবার ব্যবহার করি, সেই ডেটাগুলো রেখে দেয়। যেমন আমি বারবার পাওয়ার পয়েন্ট ওপেন করছি, এই পাওয়ার পয়েন্ট যেহেতু আমি বারবার ওপেন করছি, তো নেক্সট টাইম এটা আমাদের ক্যাশ মেমোরিতে রেখে দিবে। ক্যাশ মেমোরি বুঝে গেছে যে আমি যতবারই কম্পিউটার ওপেন করছি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, এই জন্য পাওয়ার পয়েন্টের সব ডেটা এই ক্যাশ মেমোরিতে রেখে দিচ্ছে, যার কারণে পরবর্তীতে যখন আমি ওপেন করব তখন খুবই দ্রুততার সাথে ওপেন হয়ে যাবে। এটা হলো স্ট্যাটিক র্যাম। তো এটা আমরা একটু পরেই জানবো স্ট্যাটিক র্যাম কী জিনিস। তারপরে আসে আমাদের মেন মেমোরি, যেটা হলো ডাইনামিক র্যাম। মেন মেমোরি যেটা, এই যে আমরা যাকে বলি র্যাম এবং রোম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি, এইগুলাকেই বলা হচ্ছে প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি। তারপরে আসে সেকেন্ডারি মেমোরি কোনগুলো? যেগুলো আমাদের পার্মানেন্টলি ডেটা রেখে দেয়, যেগুলো ছাড়াও আমাদের কম্পিউটার চলে। সেগুলো এই যে হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভের মধ্যে পড়ে সিডি, ডিভিডি, এইগুলাকে বলা হয় অপটিক্যাল ড্রাইভ। তারপরে আসে অফলাইন স্টোরেজ হলো টেপ ড্রাইভস এবং ক্লাউড স্টোরেজ, যেগুলো আমরা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিই, যেগুলো সরাসরি কানেক্টেড থাকে না আমাদের কম্পিউটারের সাথে, কিন্তু সেগুলো আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি, সেগুলোকে বলা হয় অফলাইন স্টোরেজ। তার মানে কি, এই যে ফার্স্টের 3টা লাগবেই একটা কম্পিউটার অপারেট করার জন্য, আর বাকিগুলো থাকলে ভালো, থাকলে সুবিধা, না থাকলে সমস্যা নেই। এই জন্য কি এটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরিও ওর ভিতরেই থাকে। আমাদের যে ক্যাসিংটা থাকে, যেটাকে আমরা অনেক সময় সিপিইউ বলি, কিন্তু সেটা ভুল। ওই যেটার ভিতরে সব জিনিসপত্র থাকে একটা বাক্স আকারে, তো এটার মধ্যে এই ফার্স্টের 4টাই থাকে। আর অফলাইন স্টোরেজ এটা এর মধ্যে থাকে না, কিন্তু কোনোভাবে আমরা কানেক্ট করি, যেমন গুগল ড্রাইভ, এই ড্রাইভ কিন্তু একটা স্টোরেজ, কিন্তু এটা সরাসরি এর মধ্যে থাকে না, আমরা অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করি, তো সেটাকে আমরা অফলাইন স্টোরেজ বলতে পারি। এখন এই যে আমাদের মেমোরির যে টাইপগুলো আছে, প্রাইমারি মেমোরি 2 ধরনের, একটা হলো ভলেটাইল, একটা হলো নন ভলেটাইল। সেটা হলো র্যাম এবং রোমেরও অনেক ভাগ আছে, পিরোম, ইপিরোম, ইইপিরোম, এগুলো সম্পর্কে আমরা জানবো একটু পরে বিস্তারিত। তারপরে আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভস, অপটিক্যাল ড্রাইভ, এবং ক্যাশ মেমোরিকে ভাগ করা হয় L1, L2, L3 ক্যাশ। তো এখন আমরা ডিটেলসে কি জানি আমরা? প্রাইমারি মেমোরি 2 ধরনের, একটা হলো প্রাইমারি মেমোরির মধ্যে আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যাম কী করে, র্যাম আমাদের ডেটাকে টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে, টেম্পোরারি রেখে দেয়। মানে যতক্ষণ কম্পিউটারে পাওয়ার আসে ততক্ষণ র্যামের জিনিসপত্র থাকবে, যখন আপনি কম্পিউটার বন্ধ করে দিবেন তখনই এগুলা সব ক্লিন হয়ে যাবে। তারপরে আসে রোম। রোম পার্মানেন্টলি রেখে দেয়, রোমের মধ্যে পার্মানেন্টলি ডেটা থাকে এবং এটা আপনি কম্পিউটার বন্ধ করে দিলেও সেগুলাকে পরবর্তীতে যখন অন করবেন তখন দেখবেন ওর মধ্যে থেকে গেছে। তো এখন আমরা র্যামের যেসব ভাগগুলো আছে সেগুলো দেখি। একটা হলো স্ট্যাটিক র্যাম এবং একটা হলো ডাইনামিক র্যাম এবং আরেকটা আছে সিনক্রোনাইজ ডাইনামিক র্যাম। তো আমরা শুরু থেকে দেখি। স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি করে কি, যে সার্কিট থাকে কিছু, এইগুলার ভিতরে ততক্ষণ পাওয়ার থাকে যতক্ষণ আমাদের কম্পিউটারে পাওয়ার থাকবে, কম্পিউটারে পাওয়ার থাকা পর্যন্ত ডেটাগুলো থাকবে। আর পাওয়ার যেই চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে বা আপনি অফ করবেন তখনই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হয় স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা এসর্যাম। এগুলা এক্সেস টাইম খুবই কম হয় বা খুবই দ্রুত রান করে, কিন্তু ডির্যামের তুলনায় অনেক বেশি দামি হয়ে থাকে। এই যে যেমন আমাদের এখানে লেখাই আছে যে ডির্যামের তুলনায় দামি হয়ে থাকে। ইট ইজ ইউজ টু বিল্ড ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কিন্তু অনেক বেশি ফাস্ট কিন্তু অনেক বেশি দামি। এবং এসর্যাম লোয়ার হয়ে থাকে, এক্সেস টাইম লোয়ার হয়ে থাকে, তার মানে অনেক দ্রুত সময়ের মধ্যে এক্সেস করা যায়। এক্সেস টাইম লোয়ার মানে দ্রুত এক্সেস করা যায়, আর এক্সেস টাইম হায়ার মানে এক্সেস করতে অনেক বেশি সময় লাগে। তো এটাই আমাদের স্ট্যাটিক মেমোরি। তারপরে আসে আমাদের ডাইনামিক মেমোরি বা ডাইনামিক র্যাম। এখন ডাইনামিক র্যাম কী করে, এটা হলো ক্যাপাসিটরের মাধ্যমে। এই র্যামের মধ্যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর ডেটাগুলো ধরে রাখে। এখন ক্যাপাসিটর আমরা কী জানি, ক্যাপাসিটর চার্জ ধরে রাখে। এই চার্জটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়, যার কারণে আমাদের কন্টিনিউয়াস পাওয়ার দরকার হয়। কন্টিনিউয়াস পাওয়ার না থাকলে এই যে চার্জটা যে শেষ হয়ে গেল এটা আবার রিচার্জ করতে হবে, না হলে এই ডেটাগুলো চলে যাবে। তো এটাই আমাদের ডির্যাম কাজ করে এইভাবেই। ডির্যাম আমাদের স্ট্যাটিক র্যাম থেকে কম দামি হয়, কিন্তু এগুলা হলো হাই প্যাকিং ডেন্সিটি, মানে অনেক ডেটা রাখা যায় এর মধ্যে। এবং ডির্যামের এক্সেস টাইম আরও কম, এটা হলো স্ট্যাটিক র্যাম থেকে। তারপরে আসে আমার সিনক্রোনাইজ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হলো ডির্যামের থেকে ফাস্ট, ডির্যামের থেকে ফাস্ট। এটা হলো আপনার অনেক অত্যাধুনিক টেকনোলজি। এটা হলো ডাবল রেট, র্যামের যে নর্মাল রেগুলার যে র্যাম থাকে সেই র্যামের থেকে ডাবল স্পিডে এটা রিড রাইট করতে পারে। এটার মাধ্যমেই আমরা যে বর্তমানে দেখি যে DDR5 বর্তমান টেকনোলজি চলে এসেছে, DDR5 র্যাম। এই র্যামটাই আসতে পেরেছে এই যে সিনক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরির কারণে। এই টেকনোলজিটার উপরেই ভিত্তি করে এই যে DDR4 DDR5 এগুলা এসেছে। বর্তমানে 5 এসেছে, 4 আস্তে আস্তে অবসোলিউট হয়ে যাচ্ছে, আর 1 আর 2 তো অনেক আগেই চলে গেছে। এইগুলাই মূলত আমরা কম্পিউটারের যে র্যামগুলো ইউজ করি আমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে, সেইগুলাকেই বলা হচ্ছে এই যে সিনক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে আসে রোম। আচ্ছা, রোমের আগে একটা কথা বলে নিই, র্যামের র্যান্ডম অ্যাক্সেস কেন বলা হচ্ছে, এটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম ফার্স্টের লেকচারেও, তারপরেও আবার ব্যাখ্যা করছি। র্যান্ডম অ্যাক্সেস বলা হচ্ছে কেন, যে র্যামের অনেকগুলো অংশ থাকে। এখন র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়, মানে আমার যদি এখানে একটা ডেটা থাকে আমি সরাসরি এখানে চলে যেতে পারবো, এটাকেই বলা হয় র্যান্ডমলি অ্যাক্সেস। অথবা যদি এখানে থাকে সরাসরি এখানে যে আমি ডেটাটা নিয়ে আসতে পারবো। এবং রিড অনলি মেমোরি করে কি, রিড অনলি মেমোরিতে যদি এরকম থাকে, ধরুন এখানে ডেটা আছে, তাহলে রিড অনলি মেমোরি বা রোমে সবগুলা চেক করবে, এখানে যে দেখবে আছে কি না, এখানে যে দেখবে আছে কি না, এখানে দেখবে, এখানে দেখবে, এখানে দেখবে, এখানে, 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 তারপরে যে এখানে যে দেখবে যে আছে, তখন এটা রিটার্ন করবে যে হ্যাঁ আমার কাছে এখানে আছে এই লোকেশনে। যার কারণে অনেক বেশি সময় লাগে। কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যেহেতু সরাসরি এখানে চলে যাচ্ছে সেজন্য টাইম অনেক বেশি কম লাগে। আর রোমে প্রত্যেকটা ঘর সিকোয়েন্সিয়ালি চেক করবে, করে তারপরে যে ওখানে পৌঁছাবে, এজন্য এখানে অ্যাক্সেস টাইম অনেক বেশি লাগে। তো এটাই হলো বেসিক পার্থক্য। আর রোমে সাধারণত পার্মানেন্টলি রাখা যায় ডেটা, এটা হলো পাওয়ার চলে গেলেও ডেটাগুলো থেকে যায়। এজন্য রোমকে অনেক সময় সাথেই রাখা হয়।
যেহেতু যেসব ডিটেলস আছে আমাদের একটা কম্পিউটার চালু হতে, যেসব ফ্রেমওয়ার্ক, অপারেটিং সিস্টেম যা কিছু আছে, ইসেনশিয়াল সফটওয়্যারগুলো, এগুলা রোমে জমা থাকে, কারণ এগুলো আমাদের পরবর্তীতেও ব্যবহার করতে হয়। যেমন এই যে রোম স্টোরস ইনস্ট্রাকশন দ্যাট আর ইউজ টু স্টার্ট এ কম্পিউটার, একটা কম্পিউটার চালু করার জন্য যা যা ইনফরমেশন দরকার সব কিছুই রোমে স্টোর থাকে, যেমন বুটস্ট্র্যাপ। আর নন ভলাটাইল মানে ওটাই যে এটা হলো যখন ইলেকট্রিসিটি বা পাওয়ার চলে যায় তারপরেও ডেটা রেখে দেয়, ডেটা রাখতে পারে, এই জন্য নন ভলাটাইল বলে। আর র্যামগুলা ভলাটাইল, কারণ এগুলা পাওয়ার চলে গেলে এর ডেটাগুলোও চলে যায়। তারপরে আসে রোমের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন পিরোম, ইরোম, ইইপিরোম। পিরোম হলো প্রোগ্রামেবল রোম, মানে এগুলাকে প্রোগ্রাম করা যায়, এগুলাকে প্রোগ্রাম করে এগুলার ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া যায়। এর মধ্যে যে ইনফরমেশন দেওয়া হয় প্রোগ্রাম করে, এই ইনফরমেশনগুলো চেঞ্জ করা যায় না বা ইরেজ করা যায় না। একবার যেটা আমি দিয়ে রাখবো সেটাই থেকে যাবে, এটা আমি নতুন করে অন্য কিছু অ্যাড করতে পারবো না, বা আগে যেগুলো দিয়েছি সেগুলো আমি অ্যাড করতে পারবো না। এগুলাকেই বলা হয় প্রোগ্রামেবল রোম। তারপরে আসে ইরেজেবল প্রোগ্রামেবল রোম। এই ইরেজেবল অর্থ কী, যে এগুলাকে ইরেজ করা যায়। তার মানে আমাদের পিরোমে যেই সমস্যাটা ছিল যে একবার যদি আমি ডেটা দিয়ে থাকি সেই ডেটাগুলো চেঞ্জ করা যাবে না বা ইরেজ করা যাবে না, আর ইপিরোমে চলে আসে কি এগুলা ইরেজ করা যাবে, তবে এগুলা ইরেজ করা একটু কষ্টসাধ্য, কারণ এগুলা ইলেকট্রনিক্যালি ইরেজ করা যায় না। তারপরে ইইপিরোম, এটা হলো আগের রোমটার ইপিরোমের যে সমস্যাটা ছিল যে ওটা ইরেজ করা যেত কিন্তু ইলেকট্রিক্যালি ইরেজ করা যেত না, যার কারণে আমরা সহজে ইরেজ করতে পারতাম না। সেটাকে ফিক্স করার জন্য এখানে চলে এসেছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রোম, মানে এটা ইলেকট্রিক্যালি এটাকে ইরেজ করা যায়। যেমন এটার জন্য আলট্রাভায়োলেট রের দরকার হয় না, জাস্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেই আমরা এটার থেকে ডেটাগুলো মুছতে পারি, ইরেজ করতে পারি বা নতুন ডেটা অ্যাড করতে পারি। আর এই যেটা ইরেজেবল প্রোগ্রামেবল ছিল, এটাকে ইরেজ করার জন্য আমাদের স্পেশাল মেশিন লাগতো, যার মাধ্যমে আমরা আলট্রাভায়োলেট রে বা ইউভি রে দিয়ে এটাকে ইরেজ করতে পারতাম, যেটা সবাই করতে পারতো না, যার কারণে স্পেশাল টেকনিকের দরকার ছিল। কিন্তু যখন ইইপিরোম চলে আসলো তখন আমরা খুবই সহজে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এটাকে আমরা ইরেজ করতে পারি, যেগুলো এখন বর্তমান যেসব রোমগুলো আছে সেগুলা এই টেকনোলজি ইউজ করে। এরপরে আসি আমাদের সেকেন্ডারি মেমোরি কীভাবে কাজ করে। সেকেন্ডারি মেমোরির মধ্যে ফার্স্টে আছে হার্ড ডিস্ক ড্রাইভ হলো একটা ডিস্কের মতো থাকে এর মধ্যে। এই ডিস্কটা মুভ করে বা রোটেট করে, এই রোটেট করে তার উপরে ডেটা লেখা হয়। যত ইচ্ছা এর মধ্যে ডেটা আমরা স্টোর করতে পারি এবং এন নাম্বার অফ টাইম উইদাউটস এনি প্রবলেম, মানে যতবার ইচ্ছা আমরা ডেটা লিখতে পারি এবং রাইট করতে পারি, রিড এবং রাইট করা যায়। এটাও নন ভলাটাইল, মানে এটা পাওয়ার চলে গেলেও ডেটা পার্মানেন্টলি থাকে। তারপরে আসে আমাদের এসএসডি করে কি, এটা হলো অপটিক্যাল ডিভাইস, এর মধ্যে থাকে না। এখানে যেমন এই যে একটা রোটেট করে মুভিং পার্ট আছে, ফিজিক্যাল মুভিং পার্ট আছে, এটার দরকার হয় না, এটা সিম্পলি এর মধ্যে স্টোর করতে পারে, যার কারণে এটা অনেক বেশি লাইট ওয়েট হয় এবং ডিউরেবল হয়। এবং রিড রাইট স্পিড যেহেতু রোটেট করতে হচ্ছে না, সেজন্য এই যে হার্ড ডিস্কগুলো আছে, হার্ড ডিস্ক থেকে 10 টাইমস ফাস্টার, অ্যাটলিস্ট 10 টাইম ফাস্টার হয়, যার কারণে অনেক বেশি ফাস্ট হয় এবং অনেক দিন চলে। তারপরে আসে আমাদের সিডি কি, কম্প্যাক্ট ডিস্ক করে কি, অনেক কম পরিমাণে ডেটা স্টোর করতে পারে। যেমন দেখা যাচ্ছে এখানে 700 MB, যা অনেক কম, যেগুলো আমাদের সাধারণত সার্কুলার শেপের হয়, এই যে এমন গোলাকার, এগুলো অনেক পুরাতন একটা টেকনোলজি। এই যে এমন দেখা যেত, এ এগুলা থাকে পলিকার্বনেটেড প্লাস্টিক, মানে প্লাস্টিকের থাকে এই ডিস্কগুলা। এগুলোরও অনেকগুলো ভাগ আছে কম্প্যাক্ট ডিস্কের, সেগুলো আমরা এখন জানব। কম্প্যাক্ট ডিস্কের ভাগ হলো, একটা হলো সিডিআর মানে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র রিড করা যাবে। আমাদের একটা এমন ডিস্ক থাকবে, এর মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো শুধুমাত্র আমরা রিড করতে পারবো। একবার ইনপুট দিবে, এটা হলো যারা তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে যারা, তারা একবার একটা ডেটা ইনপুট দিয়ে দিবে, এটাই আমার সারা জীবন রিড করতে হবে, আমি চাইলেও এটা মডিফাই করতে পারবো না। এগুলাকে বলা হয় সিডিআর।
তারপরে আসে সিডিআরডব্লিউ। সিডিআরডব্লিউ হয় কি, এখানে ওই যে আগের যে প্রবলেমটা আছে শুধুমাত্র রিড অনলি ছিল, সেটাকে ফিক্স করে দিয়েছে। সেটাকে ফিক্স করে দিয়ে এটাতে রিড প্লাস রাইট আমি রিডও করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি রাইটও করতে পারবো। এগুলাকেই বলা হয় সিডিআরডব্লিউ, যার ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অ্যান্ড রাইট। তারপরে আসে আমাদের ডিভিডি করে কি, ডিভিডি হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এটার স্টোরেজটা বেড়ে গেল। এটা যদি সিঙ্গেল লেয়ার হয়, ডিভিডি যদি সিঙ্গেল লেয়ার হয় বা এক লেয়ারে লেখা হয়, তাহলে 4.7 জিবি পর্যন্ত স্টোরেজ করা যায়। আর যদি এই পার্ট এবং অপর পার্টেও লেখা হয়, তাহলে এটাকে 8.5 জিবি করে ডেটা রাখা যায়, যেটা হিউজ। এই একটা সিডির থেকে হিউজ, কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক এবং এসএসডি আছে এগুলার থেকে কিন্তু অনেক কম, কারণ এগুলাতে টেরাবাইট পর্যন্ত আছে, কয়েক টেরাবাইট, 4-5 টেরাবাইট পর্যন্ত আছে, এসএসডিও আছে, হার্ড ডিস্কও আছে। তো সেই তুলনায় কম, কিন্তু এগুলো যেহেতু পুরাতন টেকনোলজি, তো সেই তুলনায় এগুলো অনেক বেশি ছিল। এখন ডিভিডিরও কিছু ভাগ আছে। ডিভিডির আছে ডিভিডি-আর মানে যেগুলো শুধুমাত্র রিড অনলি। যেমন আমরা সিডিতে দেখেছিলাম, সিডিতে শুধুমাত্র একবার ইনপুট দেওয়ার পরে যে ডেটাগুলো থাকবে সেগুলো আমরা শুধু রিড করতে পারবো। এটাতেও একই রকম, ডিভিডি-আরে শুধুমাত্র আমরা রিড করতে পারবো। একইভাবে আমাদের আছে আরডব্লিউ মানে কি, রিড প্লাস রাইট। তো এটাতে আমরা ডিভিডি-আরডব্লিউতে রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। এটা আগের সমস্যাটা ফিক্স করে দিয়েছে। তারপরে আসে আমাদের ব্লুরে ডিস্ক হলো একই রকম আমাদের সিডি এবং ডিভিডির মতোই ডিস্ক, কিন্তু এটাতে স্টোরেজ বাড়ানো হয়েছে। স্টোরেজ বাড়িয়ে 25 জিবি পর্যন্ত করা হয়েছে, যেটা অনেক বেশি। তো এটা মূলত আমাদের হাই ডেফিনেশন যেসব ভিডিও আছে, মুভিগুলা, বিশেষ করে মুভি বা কোনো রেকর্ডিং, এগুলাকে রাখা হয়। তো এগুলো আর কি ব্লু ভায়োলেট রে দ্বারা ইনফরমেশন স্টোর করা হয়, যার কারণে এটাকে ব্লু রে বলা হয়। আর ডিস্ক তো সবগুলোর ভিতরেই ছিল। এখন আসি আমরা ক্যাশ মেমোরি কি, ক্যাশ মেমোরি অনেক ছোট সাইজ, স্মল সাইজের হাই স্পিড মেমোরি, যেগুলা সিপিইউ এর মধ্যে থাকে এবং র্যামের মধ্যে থাকে। অর্থাৎ আমাদের এই সিপিইউ এর মধ্যে থাকে ছোট অনেক ক্ষুদ্র এগুলা, কিন্তু অনেক বেশি স্পিডের। এগুলাকে বলা হচ্ছে ক্যাশ মেমোরি। এখন ক্যাশ মেমোরি কেন দরকার হয়? আমাদের তো র্যাম ছিল, র্যাম তো অনেক ফাস্ট আমরা জানি, কিন্তু এই ফাস্টের মধ্যে আরও বেশি ফাস্ট করা লাগবে। সেটা যেমনটা আমরা বলেছিলাম যে আমরা যে কাজগুলো ফ্রিকোয়েন্টলি করি, যেমন আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, আপনি যদি ব্রাউজার ওপেন করেন খুব বেশি, তাহলে এই ইনফরমেশনগুলো এই ক্যাশ মেমোরির মধ্যে রেখে দিবে, যে যতবারই কম্পিউটার ওপেন করা হবে না কেন ততবারই এইগুলাই ওপেন করা হবে মাস্ট। সেই কারণে এই ডেটাগুলো এই ক্যাশ মেমোরির মধ্যে রেখে দিবে, যার কারণে আরও বেশি দ্রুত হয়ে যাবে। এখন ক্যাশ মেমোরি এই যে রিসেন্টলি ইউজড ফ্রি ইনস্ট্রাকশন ডেটা কুইক অ্যাক্সেস, এগুলা কুইকলি মানে খুবই দ্রুততার সাথে অ্যাক্সেস করার জন্য ক্যাশ মেমোরিতে সেভ করে রাখবে। এটা আমাদের এফিসিয়েন্সি এবং পারফরমেন্স বুস্ট করে। ক্যাশ মেমোরি আরেকটা কাজ করে কি, যে র্যাম যেহেতু র্যান্ডমলি অ্যাক্সেস করছে, তো কোথায় কোন জিনিসটা আছে এগুলার অ্যাড্রেসগুলোও সেভ করে রাখে অনেক সময়। যে আমার একটা ডকুমেন্টস আমার খুব বেশি দরকার, এটার একটা অ্যাড্রেসে তো সেভ করে থাকবে। র্যামের প্রত্যেকটা অংশে একটা অ্যাড্রেস দ্বারা ডিফাইন করা হয়, এই অ্যাড্রেসটাকে সেভ করে রাখে ক্যাশ মেমোরি। পরবর্তীতে যখন আমি ওই ডেটাটা খুঁজতে যাব, তখন ক্যাশ মেমোরি থেকে সরাসরি ওই অ্যাক্সেসে চলে যাবে। ওই অ্যাড্রেসে চলে গেলে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে বুঝবো। এখন ক্যাশ মেমোরির কিছু টাইপ আছে, তার মধ্যে ফার্স্টে হলো এলন ক্যাশ কী করে, এলন ক্যাশ সরাসরি সিপিইউ এর মধ্যেই থাকে, যেটা অনেক ছোট থাকে, যেটা হলো 2 থেকে 4 কেবি। যেখানে আমরা টেরাবাইটের কথা বলতেছি, টেরাবাইট বা গিগাবাইট নিয়ে কথা বলছি, সেখানে কিলোবাইট অনেক ছোট, কিন্তু ছোট হওয়ার পরেও এটা অনেক বেশি ফাস্ট। এই ডেটার টাইপগুলো আমরা একটু পরেই জানবো, তখন আমরা বুঝতে পারবো যে কিলোবাইট কতটা ছোট একটা টেরাবাইট বা গিগাবাইটের তুলনায়, কিন্তু তারপরেও এটা এক্সট্রিমলি ফাস্ট। তারপরে আসে আমাদের L2 ক্যাশ বা সেকেন্ডারি ক্যাশ কী করে, এটা হলো সিপিইউতেও থাকতে পারে অথবা সিপিইউ এর আশেপাশে কোথাও। একটা মাদারবোর্ডে তো সিপিইউ ছাড়াও অনেক লোকেশন আছে, তো দেখা যাচ্ছে এটা যদি সিপিইউ হয় এর খুবই কাছাকাছি,
অথবা অনেক সময় মডার্ন যেগুলো আছে মডার্নগুলোতে ভিতরেই থাকে, ভিতরে এক জায়গাতে থাকে L1, তার পাশেই থাকে L2। তো এটার সাইজ একটু বড় হয় 256 KB থেকে 8 MB পর্যন্ত, তবে এটা স্লাইটলি স্লোয়ার হয়, এক্সট্রিমলি ফাস্ট L1 এক্সট্রিমলি ফাস্ট, তার থেকে একটু স্লো হয়। তারপরে আসে আমাদের L3 ক্যাশ। L3 ক্যাশ কী করে, এটা হলো কোর, একটা মেমোরির একটা CPU এর ভিতরে অনেকগুলা কোর থাকে, এই কোরের এটাকে শেয়ার করে সেটা দিয়েই ডিফাইন করে যে কোন কোরটা কখন কাজ করবে, কিভাবে কাজ করবে। এটাই হলো মাল্টি কোর পারফরমেন্স। এটা আমরা প্রসেসিংয়ের সময় বুঝবো যখন অপারেটিং সিস্টেম নিয়ে পড়ব। তারপরে একইভাবে আসে L4 ক্যাশ, যেটা হলো অপশনাল ক্যাশ। এটা হলো হাই এন্ড প্রসেসর, মানে অনেক বেশি, যেমন ইন্টেলের এখন চলতেছে যেটা কোর i9 এখন মেবি 13 জেন চলতেছে, এই 13 জেন এরকম হাই কনফিগারেশন লেটেস্ট যেগুলো সেইগুলাতে পাওয়া যায় L4 ক্যাশ। এগুলো মডার্ন আর্কিটেকচার ব্যবহার করে। এখন ক্যাশ মেমোরির কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো এটা হলো প্রসেসিং স্পিডকে অনেক বাড়িয়ে দেয় এবং এক্সেস টাইম, মানে ডেটাটা আমরা যে এক্সেস করব বা ব্যবহার করব সেই টাইমটা খুবই কমিয়ে দেয় এবং CPU পারফরমেন্স বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয়, ওই যে অ্যাড্রেসগুলা নোট করে রাখে বা স্টোর করে রাখে, যার কারণে ওই অ্যাড্রেসে যখন আমরা কোনো ডেটা নিতে যাব তখন সরাসরি খুবই দ্রুততার সাথে ওই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারে, এজন্য টাইমটা কম লাগে। ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে আমাদের যে স্টোরেজ খুবই কম, যেহেতু আমরা দেখলাম 2 KB থেকে 64 KB বা সর্বোচ্চ আমরা পেয়েছি 8 MB। তো 8 MB কিন্তু অনেক ছোট স্টোরেজ, তো এটাকে সেজন্যই ডিসঅ্যাডভান্টেজ ধরা হচ্ছে। তবে এটা নিয়ে রিসার্চ চলছে, খুবই শীঘ্রই এগুলা অনেক বেশি স্টোরেজে পাওয়া যাবে, তখন কাজ আরও বেশি ফাস্ট হবে। আরেকটা সমস্যা হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ। একটা র্যাম দেখা যাচ্ছে 3-4 হাজার টাকাতেই পাওয়া যাচ্ছে, সেটা হলো 8 GB পাওয়া যাচ্ছে 3-4 হাজার টাকাতে, বা 16 GB পাওয়া যায় অনেক সময়। কিন্তু এই যে স্টোরেজটা এইটুকুর দামই দেখা যাচ্ছে যে 10-12 হাজার টাকা বা তারও বেশি। তো সেই তুলনায় স্টোরেজ কম কিন্তু ক্যাপাসিটি কম কিন্তু প্রাইস অনেক বেশি, যার কারণে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলে ধরা হচ্ছে। তবে আশা করি নিয়ার ফিউচারে এগুলাকে ওভারকাম করা হবে। তারপরে আসে ক্লাউড বা ভার্চুয়াল স্টোরেজ। ভার্চুয়াল স্টোরেজ কি, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই যে আমাদের যে কেসিংটা থাকে, এই কেসিংয়ের ভিতরে প্রথম 4টা থাকে। প্রথম 4টা কি প্রাইমারি সেকেন্ডারি এইগুলা থাকে, মানে র্যাম, রোম, SSD বা হার্ড ডিস্ক, এইগুলা এই যে ক্যাসিংয়ের মধ্যে থাকে। কিন্তু যে জিনিসটা থাকে না সেটা হলো ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজ বলতে কি, যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করি, যেমন হলো গুগল ড্রাইভ বা মাইক্রোসফটের OneDrive অথবা ড্রপবক্স, এর ধরনের যেগুলো আছে এগুলা সব কিছু ক্লাউড স্টোরেজ হিসেবে কাজ করে। যেমন এখানে লিখেই দিয়েছে AWS মানে অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট OneDrive। তো এগুলা আমাদের ক্লাউড স্টোরেজ, মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে সেখানে কোনো ডেটা রাখতে পারি এবং অ্যাক্সেস করতে পারি, যেটার জন্য নির্দিষ্ট কোনো কিছু দরকার নেই। আপনি কম্পিউটার দিয়ে আপলোড করলেন, একই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফোন দিয়েও অ্যাক্সেস করতে পারবেন, এটাই রিমোটলি অ্যাক্সেস। এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হলো এই ডেটা চেঞ্জ করা যায় এবং ডিলিট করা যায়, এবং ইজি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড মডিফাই, মানে আপনি যে কোনো সময় যে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবেন এবং এডিট করতে পারবেন, চাইলে নতুন কিছু রাখতে পারবেন অথবা আগেরগুলা ডিলিটও করতে পারবেন। তারপরে এর ক্যাপাসিটি ডিপেন্ড করে মেগাবাইট থেকে টেরাবাইট পর্যন্ত। তো সাধারণত ফ্রি যেগুলো আছে ফ্রিগুলো আমাদের যেমন গুগল ড্রাইভ 15 GB পর্যন্ত দেয় ফ্রি স্টোরেজ, ড্রপবক্সও এরকম 15 GB মতো দেয়, OneDrive 5 GB দেয়, এরকম আর কি জিবি মতো ফ্রি দেয়। তারপরে যদি আপনার এক্সট্রা লাগে তাহলে আপনার মান্থলি পে করা লাগে। পারফরমেন্স ডিপেন্ড করে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে, যদিও ওদের নিজস্ব স্পিড অনেক বেশি, কিন্তু আমাদের পারফরমেন্সটা ডিপেন্ড করে আমাদের ইন্টারনেট কানেকশন কেমন তার উপরেই, যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করি। তারপরে আসে মেমোরি রিপ্রেজেন্টেশন, মানে মেমোরিকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা মেমোরির ভিতরে কিভাবে ডেটা স্টোর হবে, এটাকেই বলা হচ্ছে মেমোরি রিপ্রেজেন্টেশন। এটা সাধারণত 0 এবং 1 ফরম্যাটে লেখা হয়। মেমোরির ভিতর যা কিছু লেখা হয়, আমরা একটা ছবি
একটা পিকচার বা একটা ভিডিও আমরা যা কিছুই দেই না কেন সব কিছুই 0 বা 1 আকারে আমাদের মেমোরির মধ্যে স্টোর হয়। এবং যেখানে যে স্টোর হচ্ছে একটা লোকেশনে স্টোর হবে, একটা প্রত্যেকটা ছোট ছোট অংশ আছে, এগুলাকে ভাগ করা আছে। এই যে প্রত্যেকটা অংশ এগুলাকে একটা অ্যাড্রেস দ্বারা লেখা হয়। যেমন 0x থেকে হয় যেহেতু হেক্সাডেসিমাল, আমরা হেক্সাডেসিমাল পড়ে এসেছি আগে। তো ওই হেক্সাডেসিমাল ফরম্যাটে এগুলাকে লোকেশন ট্র্যাক করা হয়, এগুলাকে বলা হচ্ছে অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। এখন রিপ্রেজেন্টেশনের যে ফর্মগুলো আছে এগুলাকে কিছু টাইপে ভাগ করা যায়। যেমন হলো বিট, কত বিট ডেটা, কতটুকু জায়গা দখল করবে এটুকুকে বলা হচ্ছে কত বিট ডেটা। তো বিট হলো 0 বা 1, এই 0 বা 1 একটাকে একটা বিট বলা হচ্ছে। বাইট হলো এরকম 8টা বিট, 8টা বিট মিলে একটা বাইট হয়। আপনাকে যদি বলে 8 বিট 1 বাইট ডাটা, এইখানে একটা মেমোরিতে 1 বাইট ডাটা আমরা নিব, 1 বাইট ডাটা নিব মানে 8 বাইট, 8 বিট ডেটা নিলে সেটাকে বলা হবে 1 বাইট। তারপরে আছে ওয়ার্ড হলো গ্রুপ অফ বাইটস, যেমন 2 বাইটস ইকুয়াল টু 16 বিটস এরকম। তারপরে মেমোরি অ্যাড্রেস আমাদের ভাগ করা হয় ইউনিক অ্যাড্রেস। প্রত্যেকটা যে অ্যাড্রেস আছে এখানে, যে প্রত্যেকটাকে আমরা অ্যাড্রেস বলছি, এই অ্যাড্রেস ইউনিক হবে, মানে একটার সাথে আরেকটার মিল থাকবে না, কোনোটার সাথেই কোনোটা মিল থাকবে না, সবগুলাই ইউনিক হবে। এখন এটা বিট হিসাবেও নিতে পারে, বাইট হিসাবেও নিতে পারে এবং ওয়ার্ড হিসেবেও অ্যাক্সেস করা যায়। এই যে যেমন আমাদের অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, এই যে একটা অ্যাড্রেস, যেমন এটা যদি একটা মেমোরি হয়, মেমোরির এই যে দেখা যাচ্ছে 3টা ভাগ, তো এইখানের অ্যাড্রেস নাম হবে এটা, যে OX দিয়ে সামথিং হবে। হওয়ার পরে এখানে যে আমরা ডেটাটা রেখেছিলাম, ধরি একটা ছবি রেখেছি, সেই ছবিটা 0-1 ফরম্যাটে বা বাইনারি ফরম্যাটে হবে। এই বাইনারি ফরম্যাটটা এখানে থাকবে এবং এই লোকেশনটা হবে এই যে 0x দিয়ে। তারপরে আরেকটা লোকেশন, তারপরেই হবে 0-1, 0x সামথিং 0-1, তারপরেরটা হবে 0x সামথিং 0-2, এভাবে এগুলোর লোকেশন হবে। এবং লোকেশনে আমরা কি রাখবো সেটা আমাদের ইচ্ছা, আমরা চাইলে এখানে ভিডিও রাখতে পারি MP4 ফরম্যাট, বা যে কোনো আমরা PPTX স্লাইড যেহেতু ব্যবহার করছি স্লাইডের জিনিসপত্র রাখতে পারি। সব কিছু 0-1 ফরম্যাটে এখানে থাকবে এবং যেখানে রাখা হচ্ছে সেই অ্যাড্রেসটাকে এভাবে ডিফাইন করা হবে। এই অ্যাড্রেসগুলো সবসময় ইউনিক হবে, একটার সাথে আরেকটা মিলবে না। এখন এই যে ইউনিট অফ মেমোরি, প্রত্যেকটা মেমোরির যে ইউনিটগুলো আছে সেগুলো, তো সব থেকে ছোট হলো বিট, তারপরে আসে বাইট মানে 8 বিট, তারপরে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট। তো এই যে শুরুতে যে সবার লাস্টে যেটা আছে ইয়োটাবাইট মানে কি, এই যে দেখুন এত বড় বাইট, এত বড় স্টোরেজ নিয়ে একটা ইয়োটাবাইট হয়। আর আমরা যেখানে আছি এখন এই যে গিগাবাইট, যে এতগুলা বাইট নিয়ে, এতগুলো আমি তো উচ্চারণও করতে পারবো না, তো এতগুলা বাইট নিয়ে একটা গিগাবাইট হচ্ছে। তার মানে আমার যদি 4 গিগাবাইটের হয় বা 8 গিগাবাইটের একটা র্যাম হয়, তাহলে এত বড় একটা জায়গা আছে, ওর ভিতরে এত বড় একটা ডেটা সেভ করা যাবে। সেই তুলনায় আমরা যে কিলোবাইট দেখছিলাম, যেটা আমাদের ক্যাশ মেমোরিতে এই যে এতটুকু জায়গা, সেই তুলনায় এই যে আমাদের টেরাবাইট, আমরা তো হার্ড ডিস্ক বা SSD যেগুলো আছে, SSDতে এই যে টেরাবাইট ইউজ করি, কত টেরাবাইট স্টোরেজ, তো এই তুলনায় এটা কিন্তু অনেক সামান্য, যার কারণে এখানে যত ডেটা রাখতে পারবো এখানে কিন্তু তত ডেটা রাখতে পারবো না। এজন্য এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ ধরা হয়েছে ক্যাশ মেমোরির। এটা আস্তে আস্তে আপডেট হবে, হয়তো কোনো এক সময় হবে এগুলা গিগাবাইট বা টেরাবাইট, এবং হয়তো তখন SSD বা হার্ড ডিস্কগুলো আমরা ইয়োটাবাইটে পাবো। তো এই ছিল সম্পূর্ণ মেমোরি সম্পর্কে আলোচনা। যদি কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এর পরবর্তীতে হয়তো আমরা অপারেটিং সিস্টেম নিয়ে পড়াশোনা করব। তার আগে আমাদের আছে ইন্টারনেট নিয়ে পড়াশোনা আছে, তারপরে আমরা অপারেটিং সিস্টেম পড়ব, তারপরে আমাদের এখনও কম্পিউটার এথিক্স আছে। তো আশা করছি সবগুলো লেকচারের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।